আমরা তাহলে আজকে সেল ডিভিশন যেটা আমরা করবো, মাইটোসিস সেল ডিভিশন করবো। তাহলে স্টেজেস অফ মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের স্টেজ হলো 5: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা যে ফেজ আছে, এই ফেজ গুলো আসলে ক্যারিওকাইনেসিসের 5টা ফেজ, আর আরেকটা আছে সাইটোকাইনেসিস। মাইটোসিস সেল ডিভিশন. Mitosis is an equational cell division. এটা একটা সমীকরণিক বিভাজন, ডিভাইডিং দ্য মাদার সেল ইনটু টু ডটার সেল। একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে, হুইচ আর আইডেন্টিক্যাল টু ইচ আদার। হ্যাঁ, মাতৃকোষ এবং অপত্য কোষ একবারে একে অপরের মতো, আইডেন্টিক্যাল, মানে আদর্শ, মানে মাতৃকোষও যেরকম থাকবে অপত্য কোষও ঠিক সেরকমই থাকবে। and also to the original mother cell in every respect. মাতৃকোষ বিভাজিত হয়ে যে দুইটি সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি করবে, যা মাতৃকোষের অনুরূপ। Occurrence in plant mitosis occurs in the meristematic tissue of plant. তাহলে এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কোথায় ঘটবে? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যেটা ভাজক টিস্যু আছে, উদ্ভিদের ভাজক টিস্যু, সেই ভাজক টিস্যুতে মাইটোসিস বিভাজন ঘটে থাকে। এপিক্যাল মেরিস্টেম অফ রুটস অ্যান্ড স্টেমস। মূল এবং কাণ্ডের শীর্ষ ভাগের যে শীর্ষস্থ ভাজক টিস্যু আছে বা এপিক্যাল মেরিস্টেম আছে, সেখানেও মাইটোসিস সেল ডিভিশন ঘটে। ইন অ্যানিমালস, মাইটোসিস টেকস প্লেস ইন সেলস অফ অল অ্যানিমালস। তাহলে প্রাণীদের ক্ষেত্রে কোষের ভেতরে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে, বিশেষ করে ডিপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড সেল এগুলোতে। Mitosis cell division is divided into two steps. In first step, only the nucleus indirectly divides, following two daughter nuclei is called karyokinesis. আমরা জানি যে মাতৃকোষের যে নিউক্লিয়াসের যে বিভাজন, এই বিভাজনটাকে আমরা বলবো karyokinesis. In next phase, only cytoplasm is divided, which is called cytokinesis. After karyokinesis, cytokinesis occurs. মানে karyokinesis হলে দেন মাতৃকোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়, আর এটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। In this process, the nucleus is not directly divided. As such, it is called indirect cell division. এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসটা মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হবে না। এই জন্য আমরা ইনডাইরেক্ট সেল ডিভিশনও বলতে পারি। আমরা যেমন অ্যামাটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম, ওখানে ডাইরেক্ট সেল নিউক্লিয়ার ডিভিশন হয়েছিল। মাইটোসিসের ক্ষেত্রে আমরা বলবো ইনডাইরেক্ট সেল ডিভিশন। It is also called equational cell division because the cell division produces two daughter cells of even size, shape and character. তাহলে এখানে এই মাইটোসিস সেল ডিভিশনকে আমরা কি বলতেছি? সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। কারণ মাতৃকোষের সমান আকার, তারপর হলো সমগুণ সম্পন্ন বা সমবৈশিষ্ট্য সম্পন্ন অপত্য কোষগুলো হয়ে থাকে। এই জন্য এখানে আমরা বলতে পারি ইকুয়েশনাল ডিভিশন। তাহলে আমরা কি জানলাম যে আমরা মাইটোসিস সেল ডিভিশনকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিসকে আমরা 5টা স্টেজে ভাগ করবো। তো এই 5টা স্টেজ আমি একটু আগে বলেছিলাম। এখন আমরা প্রত্যেকটা স্টেজের বৈশিষ্ট্য প্লাস চিত্র শিখব। তাহলে স্টেজেস অফ মাইটোসিস সেল ডিভিশন. Mitosis is a continuous process. During this time, the nucleus of the cell changes as rapid that it is very difficult to explain it. তাহলে এই মাইটোসিস সেল ডিভিশনের সময় যে এখানে র্যাপিড চেঞ্জ হয়, নিউক্লিয়াসের মধ্যে অনেক চেঞ্জ হয়। Strasburger divides the mitosis cell division into 5 consecutive stages. তাহলে স্ট্রেসবার্গার ক্যারিওকাইনেসিস যে স্টেপটা আছে, সেই স্টেপটাকে 5টা ভাগে ভাগ করেছেন। ফার্স্ট ফেজ নাম হলো প্রোফেজ, উইথ প্রো মানে প্রিভিয়াস। স্যার হ্যাঁ বলো। স্যার মাইটোসিস ওই যে যেটা বললেন, মাইটোসিস স্যার আসলে দুই ধরনের, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস, তাই না? হ্যাঁ, ক্যারিওকাইনেসিস, এটা সাইটোকাইনেসিস।
ওকে স্যার, না এটাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস কে আবার আমরা 5টা স্টেজে ভাগ করব। কয়টা স্টেজ? 5টা স্টেজ। তাহলে ক্যারিওকাইনেসিস ডিভাইডস বাই 5 স্টেজ। হ্যাঁ, স্টেজগুলোর নাম কি? প্রোফেজ, আচ্ছা তারপর আরেকটা প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস আচ্ছা কে ডিভাইড করা যায় না, সাইটোকাইনেসিস অনলি ওয়ান স্টেজ। তাহলে প্রোফেজ আমরা আসছি, গ্রিক প্রো মানে প্রিভিয়াস, মানে পূর্বে, ফেজ মানে স্টেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রোফেজ অবস্থায় কোষ কোষ এবং নিউক্লিয়াসের অবস্থাগুলো কেমন দেখায়। বাইরের লেয়ারটা হলো সেল ওয়াল, কোষ প্রাচীর। তারপরে আমরা এই কোষ সেল ওয়ালের ঠিক নিচের অংশটা হবে সেল মেমব্রেন। সেল মেমব্রেন এখানে লেবেলিং করা হয় নাই। নিউক্লিয়ার মেমব্রেন ভিতরের অংশটা, তারপরে সেন্ট্রোমিয়ার, তারপরে এটাকে আমরা বলছি ক্রোমাটিড, আর এটা আমরা হলো নিউক্লিওলাস, কালো অংশটা হলো নিউক্লিওলাস। তাহলে আমরা এখন প্রোফেজের বৈশিষ্ট্যগুলো শিখবো, প্রোফেজের ক্যারেক্টার। তাহলে নিউক্লিয়াস ইনক্রিজেস ইন সাইজ, প্রোফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। ডিহাইড্রেশন অফ নিউক্লিয়াস স্টার্টস, এবং নিউক্লিয়াসের মধ্যে পানি বিয়োজন ঘটে, মানে পানি কমে যায়, পানি বিয়োজন বা পানি কমে যায়। And the nuclear reticulum breaks into a specific number of chromosomes. যেহেতু নিউক্লিয়াস থেকে পানি কমে যাচ্ছে বা পানি বিয়োজন হচ্ছে, যার কারণে আগে যে ক্রোমোজোম গুলো ছিল সেই ক্রোমোজোম গুলো ছিল আসলে ক্রোমাটিন আকারে। কি আকারে? ক্রোমাটিন আকারে। ক্রোমাটিন মানে হলো লম্বা সুতার মতো এরকম গঠন ছিল। কিন্তু যখন নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যায়, তখন সেই ক্রোমাটিন গুলোই আস্তে আস্তে সংকুচিত হয়, খাটো হয়, মোটা হয়। তখন সেগুলোকে আমরা ক্রোমোজোম বলবো। ঠিক আছে? তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে এখানে পার্থক্যটা কি? ক্রোমাটিন আমরা দেখবো কোন দশায়। ক্রোমাটিন যেমন আমরা এর আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম যে ইন্টারফেজে আমরা দেখেছিলাম ক্রোমাটিন। তাহলে ওখানে ক্রোমোজোম গুলো দেখতে কার মতো ছিল? থ্রেড লাইক। ঠিক আছে? থ্রেড লাইক লাইক। এলংগেটেড। তাহলে ক্রোমাটিন গুলো হবে থ্রেড লাইক এলংগেটেড। হ্যাঁ, আর এটাকে ই করা যায় কোথায়, দেখা যায় কোথায়? ইন্টারফেস। ইন্টারফেস আরেকটা আমরা দেখবো টেলোফেস। আর ক্রোমাটিন কখন বলবো? যখনই কোষ বিভাজনের স্টেপ গুলো শুরু হয়ে যায়, মানে প্রসেস শুরু হয়ে যায়, তখন এই ক্রোমাটিন গুলো থ্রেড লাইক বা এলংগেটেড অবস্থান থেকে সরে আসে এবং ক্রোমাটিন থেকে পানি বিয়োজন হয়। মূলত নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন হয় বা পানি কমে যায়। হ্যাঁ, যার কারণে ক্রোমাটিন গুলো আস্তে আস্তে ফাট হয়ে যায়, মোটা হয়ে যায়। হ্যাঁ, শর্ট শর্ট হয়ে যায়। তারপর হলো ফ্যাট ফ্যাট হয়ে যায়। হ্যাঁ, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলবো। তাহলে বললাম ডিহাইড্রেশন অফ নিউক্লিয়াস স্টার্স and nuclear reticulum breaks into a specific number of chromosome. এই নিউক্লিয়ার রেটিকুলামটাই কিন্তু ক্রোমাটিন। ঠিক আছে? নিউক্লিয়ার রেটিকুলামই ক্রোমাটিনের অ্যানাদার। ডিউ টু কন্টিনিউয়াস ডিহাইড্রেশন chromosomes shrink, become short and thick, making them more conspicuous. তাহলে আমরা বলতেছি যে ক্রোমোজোম যেহেতু পানির বিয়োজন ক্রমাগত ঘটতেই আছে, যার কারণে ক্রোমোজোম গুলো কি হবে? আস্তে আস্তে আরো সংকুচন হবে, ছোট হয়ে যাবে বা খাটো হয়ে যাবে, মোটা হবে। হ্যাঁ, এবং এদেরকে আরো স্পষ্ট দেখা যাবে। The chromosome remain divided longitudinally except the centromere. তাহলে ক্রোমোজোম গুলো কি হবে? যে মাঝের সেন্ট্রোমিয়ার বাদে আহ, বাহুগুলো বা আর্ম গুলো লম্বালম্বি দ্বিখণ্ডিত হয়ে যাবে, এবং এই দ্বিখণ্ডিত হওয়া অংশগুলোকে বলবো ক্রোমাটিড। যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এটা হলো সেন্ট্রোমিয়ার। আর এইদিকে আসলে আমরা দেখতে পাচ্ছি চিকন চিকন দুইটা অংশ দেখতে পাচ্ছি, এদিকেও চিকন চিকন দুইটা অংশ দেখতে পাচ্ছি। এই অংশগুলো আসলে এক একটা ক্রোমাটিড। হ্যাঁ, একটা ক্রোমোজোমে 2 ক্রোমাটিড থাকে। তাহলে এখানে আমরা দুইটা ক্রোমাটিড দেখতে পাবো। The two chromatid remains parallelly arranged. তাহলে ক্রোমাটিড গুলো এখানে কি দেখবো? যে পরস্পর সমান্তরালে আছে। আমরা এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত যদি আমি একটা ক্রোমাটিড চিন্তা করি, নিচ থেকে উপর পর্যন্ত আরেকটা ক্রোমাটিড, তাহলে দুইটা ক্রোমাটিড পাশাপাশি অবস্থান করছে। At the end of this stage, nucleolus and nuclear membrane disappear completely. যখন এই প্রোফেজ দশা শেষ হয়ে যাবে, প্রোফেজ স্টেজ শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে যাবে, তখন এই চারপাশের যে নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, নিউক্লিওলাস, এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে।
বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল এই ঠিক প্রোফেজের আছে স্যার। বৈশিষ্ট্যগুলো। তাহলে প্রোফেজের বৈশিষ্ট্যগুলো ছবি দেখে একবার আমরা চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি বলবো, প্রোফেজের সময় এখানে কি হবে, নিউক্লিয়াস কি হবে, লার্জ ইন সাইজ। ইয়েস। নিউক্লিয়াস কি হবে, বড় হবে না? হ্যাঁ স্যার, বড় হবে স্যার। হ্যাঁ, নিউক্লিয়াস বড় হবে। তারপর আর কি হবে, কার কার ডিহাইড্রেশন ঘটবে, স্যার নিউক্লিয়াস। ক্রোমাটিড স্যার। নিউক্লিয়াস, ক্রোমাটিড বা নিউক্লিয়াস যেটাই বলো, নিউক্লিয়াসের ডিহাইড্রেশন ঘটা মানে তোমার হলো নিউক্লিয়ার রেটিকুলামের ডিহাইড্রেশন ঘটা। তাহলে এখানে নিউক্লিয়াসের কি হয়, ডিহাইড্রেশন ঘটে, যার ফলে যে নিউক্লিয়ার ডিহাইড্রেশন। রেটিকুলাম বা ক্রোমাটিন যেগুলো আছে সেগুলো কিছু পরিণত হবে, ক্রোমোজোমে পরিণত হবে। হ্যাঁ, তারপরে কি হবে, যে এই ডিহাইড্রেশনটা যখন কন্টিনিউয়াসলি হবে, তখন কি হবে, ক্রোমোজোম গুলো আরো স্ট্রিক্ট, হ্যাঁ, আরো কি হবে, আরো সংকুচিত হবে, হ্যাঁ, ঠিক হবে, মোটা হবে, শর্ট হবে, খাটো হবে, এবং তখন ক্রোমোজোম গুলো কনসপিকুয়াসলি বা স্পষ্টভাবে দেখা যাবে। তারপর আমরা কি আচ্ছা, বলবো, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর আমরা কি বলবো, যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, এই সেন্ট্রোমিয়ার ছাড়া, হ্যাঁ, ক্রোমোজোমের যে বাহুগুলো আছে সেগুলো লম্বালম্বি দ্বিখণ্ডিত হবে এবং দুইটা ক্রোমাটিড তৈরি করবে। হ্যাঁ, এই দুইটা ক্রোমাটিড প্যারালালি অ্যারেঞ্জ থাকবে। হ্যাঁ, পাশাপাশি দুইটা ক্রোমাটিড একসাথে থাকবে। হ্যাঁ, কিন্তু এই যে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়েছে সেটা বোঝা যাবে না, কারণ এই যে অ্যারেঞ্জ হয়ে মানে পাশাপাশি দুইটা ক্রোমাটিড লেগে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা যখন এখানে দেখবো এই প্রোমেটাফেজ, এখানে দেখো দুইটা ক্রোমাটিড, উপর থেকে নিচে একটা ক্রোমাটিড, বাম সাইডে উপর থেকে নিচে একটা ক্রোমাটিড। এখানে কিন্তু ক্রোমাটিড স্পষ্ট বোঝা যাচ্ছে, মাঝে যেহেতু গ্যাপ আছে, কিন্তু এখানে গ্যাপটা অত বেশি নাই। এই জন্য এখানে আমরা দেখতে পাবো যে দুইটা ক্রোমাটিড পাশাপাশি একসাথে লেগে আছে। আর আমরা বলবো যে যখন প্রোফেজ পর্যায়ে বা প্রোফেজ স্টেজ শেষ পর্যায়ে দিয়ে যাবে, তখন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই ছিল প্রোফেজ। এবার আমরা আসবো প্রো মেটাফেজ। প্রো, প্রো মানে বিফোর, আর মেটা মানে মিডল। প্রো মানে বিফোর, মেটা মানে মিডল। তাহলে বিফোর মানে পূর্বে, আর মেটা মিডল মানে মিডিল যে স্টেজ, মিডিল স্টেজের নাম কি, মেটাফেজ। হ্যাঁ, মেটাফেজের আগে, মেটাফেজের আগের যে স্টেজ সেটাই হলো প্রো মেটাফেজ। তাহলে এখানে কি হবে, at this stage spindle apparatus is formed due to accumulation of some protein fiber from the pole of the cell। তাহলে এখানে আমরা কি করব, যে কোষের প্রান্ত থেকে কিছু প্রোটিন ফাইবার আসবে, এবং প্রোটিন ফাইবার এসে কি তৈরি করবে, স্পিন্ডল অ্যাপারেটাস। আমরা যদি ছবিটা দেখি তাহলে স্পিন্ডল অ্যাপারেটাসটা দেখতে পাবো। হ্যাঁ, এই যে এটা হলো স্পিন্ডল অ্যাপারেটাস। এই যে একটা মাঝখানে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি এবং চার সাইডে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাই হলো সেই স্পিন্ডল অ্যাপারেটাস। তাহলে এটা কে তৈরি করেছে, সাম প্রোটিন অ্যাকুমুলেশন হয়েছে, হ্যাঁ, দেন এই স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করেছে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন ব্রেকডাউন, আমরা প্রোমেটাফেজের স্টেজে দেখি, এই যে আমরা ডট ডট দিয়ে দেখাইছি নিউক্লিয়ার মেমব্রেন কি হচ্ছে। আমরা নিউক্লিয়ার মেমব্রেনের ছবিটা দেখতে পাচ্ছ, নিউক্লিয়ার মেমব্রেন এটা কি আস্তে হ্যাঁ আস্তে স্যার। বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। স্যার সেটা হয় কেন স্যার? হ্যাঁ, সেটা হয় কেন স্যার? ও নিউক্লিয়ার মেমব্রেন কেন ডিসঅ্যাপিয়ার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ও এটা ডিসঅ্যাপিয়ার হওয়ার কারণে ওটা হলো, আমরা ওই একটু এটা পরে আসবো। তারপর আবার এখানে বলে দেওয়া যায়, এখানে তোমার হলো যে এই যে প্রোটিন ফাইবারের নির্মিত কি তৈরি হয়েছে, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়েছে। এখন এই স্পিন্ডল অ্যাপারেটাস যখন তৈরি হয়, তখন এই যে ক্রোমোজোম গুলো আছে না, ক্রোমোজোম, হুম এই হুম ক্রোমোজোমের হুম। যে ক্রোমাটিড গুলো আছে, এই ক্রোমাটিড গুলো কি করে, আন্দোলিত হয়, হ্যাঁ, উপরে নিচে ওঠানামা করে ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো। যার ফলে কি হয়, এই বাড়ি লাগে নিউক্লিয়ার মেমব্রেনে, একটা মানে ধাক্কা লাগে। হ্যাঁ, যার কারণে নিউক্লিয়ার মেমব্রেন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি। The breakdown of the nuclear membrane frees the sister chromatid from the nucleus। আমরা বলছি যে নিউক্লিয়ার মেমব্রেন যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন সিস্টার ক্রোমাটিড গুলো মুক্তভাবে থাকে নিউক্লিয়াসের মধ্যে।
সিস্টার ক্রোমাটিড মানে কি? সিস্টার ক্রোমাটিড মানে বলতে পারবা? সিস্টার ক্রোমাটিড কাকে বলে? এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, সেম ক্রোমোজোমের টু ক্রোমাটিড, সেম ক্রোমোজোমের টু ক্রোমাটিডকে আমরা বলবো, হ্যাঁ, সিস্টার ক্রোমাটিড। টু তাহলে ক্রোমাটিড কে বলা হয়। হ্যাঁ, একটা ক্রোমোজোমের যেটা একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার। ঠিক আছে, একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। সিস্টার। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কারণে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিড গুলো কি অবস্থায় আছে? ফ্রি অবস্থায় থাকতে পারে, which is necessary for separating the nuclear material into two cells. The fibers of the spindle are connected from one pole to other pole, spindle fiber. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ওয়ান পোল, হ্যাঁ, আর অপোজিট পোল হলো নিচেরটা। তাহলে আমরা এখানে দুইটা পোল দেখতে পাবো। স্পিন্ডল অ্যাপারেটাসে টু পোল, উপরে একটা পোল, নিচে একটা পোল। নিচে একটা পোল। আর মাঝখানে যে যেটা হলো আমরা স্পেস দেখতে পাচ্ছি মাঝখানে, মাঝখানের অংশটা কিন্তু বেশ প্রশস্ত, হ্যাঁ, এটা হলো বেশ প্রসারিত, হ্যাঁ, এটাকে এক্সটেন্ডেড, এটাকে হলো এক্সটেন্ডেড পার্ট। এই পার্টটার নাম হবে তোমার হলো যে, এটাকে আমরা বলতে পারছি যে আহ, এটা হলো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চল। ঠিক আছে, দেখে আমরা বলবো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চল, বা এটাকে বলবো আমরা ইকুয়াটোরিয়াল জোন। এর নাম হলো ইকুয়াটোরিয়াল জোন। মাঝখানের অংশটাকে বলবো ইকুয়াটোরিয়াল জোন। তাহলে আমরা এখানে স্পিন্ডল অ্যাপারেটাসের দুইটা পোল দেখবো, উপরে একটা পোল, নিচে একটা পোল, আর মাঝখানের যে প্রশস্ত অঞ্চল একে আমরা বলবো ইকুয়াটোরিয়াল জোন। তাহলে আমরা এখানে কি বললাম? যে fibers of the spindle are connected from one pole to other called spindle fiber. তাহলে এই যে আমরা এখানে মাঝখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এটাই আসলে ফাইবার। এই ফাইবার, এটা হলো একটা পোলের সাথে এই ফাইবারটা সংযুক্ত, হ্যাঁ, ফাইবারটা আবার বিপরীত যে পোল আছে সেই পোলের সাথেও সংযুক্ত আছে। এই জন্য আমরা বলছি যে the fibers of the spindle are connected from one pole to other pole called spindle fiber. তাহলে আহ, যে যে ফাইবার গুলো বা যে ফাইবার গুলো স্পিন্ডল অ্যাপারেটাসের এক পোল থেকে আরেক পোল পর্যন্ত যুক্ত থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, তাহলে আচ্ছা, সেই ফাইবারের নাম কি? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। হ্যাঁ, আবার আমরা কি বলবো? দ্য ফাইবার অ্যাটাচ টু সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম ইজ কল্ড ট্রাকশন ফাইবার। আবার এখানে খেয়াল করো, যেমন এই মাঝখানে ফাইবারে কিন্তু কোথাও ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার সংযুক্ত নাই, আছে মাঝখানের ফাইবারটাই। না স্যার। এখন পাশেরটাই দেখো, মাঝখানের এই পাশেও দেখো, মাঝখানের বাম পাশেও দেখো, মাঝখানের ফাইবারের ডান পাশেও দেখো, কি লেগে আছে? ক্রোমোজোম লেগে আছে না? হ্যাঁ স্যার, কিন্তু মাঝখানেরটা একদম মাঝখানেরটাই নাই। মাঝখানেরটা নাই, মাঝখানেরটা নাই বিধায় এটার নাম স্পিন্ডল ফাইবার। আর এই, সিঙ্গেল ফাইবার। হ্যাঁ, স্পিন্ডল, এই যে লেখা আছে ও স্পিন্ডল ফাইবার। সরি, স্পিন্ডল ফাইবার। হ্যাঁ, আর এই স্পিন্ডল ফাইবারের ডান পাশে হোক বা বাম পাশে হোক, ওগুলাতে কে লেগে আছে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে আছে, যুক্ত আছে। ওগুলোও কিন্তু স্পিন্ডল ফাইবার, ওগুলো কিন্তু স্পিন্ডল ফাইবার, কিন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যেহেতু ওখানে সংযুক্ত থাকতে পারে, এই জন্য ওই স্পিন্ডল ফাইবারকে আমরা বলবো ট্রাকশন ফাইবার। ঠিক আছে, বুঝতে পারছো? ট্রাকশন ফাইবার। তাহলে যে স্পিন্ডল হ্যাঁ ফাইবারে, স্যার। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অ্যাটাচ থাকতে পারে, সেগুলোকে আমরা বলবো ট্রাকশন ফাইবার, বা আরো একটা বলতে পারি ক্রোমোজোমাল ফাইবার। কারণ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সব স্পিন্ডল ফাইবারে সংযুক্ত হতে পারবে না। ওকে, ওকে স্যার। ক্রোমোজোমাল সেন্ট্রোমিয়ার কোন ফাইবারে সংযুক্ত হতে পারবে? ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল ফাইবারে সংযুক্ত হতে পারবে। A special dancing movement appear in every chromosome, rearranging themselves at the equator of the cell. This is called chromosomal dance. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোম গুলো, হ্যাঁ, দেখা যাচ্ছে ইকুয়েটোরিয়াল জোনের ঠিক কাছাকাছি বা একটু দূরে অবস্থান করতেছে। তাহলে এরা কি করে? এরা সবগুলো ক্রোমোজোম ইকুয়েটোরিয়াল জোন বা বিষুবীয় অঞ্চলে আসার জন্য, হ্যাঁ, তাদের যে আর্মগুলো আছে বা ক্রোমোজোমের যে আর্মগুলো আছে, সে আর্মগুলোকে
আন্দোলিত করে, ঠিক আছে, ক্রোমোজোম গুলো এগুলো ড্যান্স করে, আন্দোলিত করা মানে ড্যান্স করা। হ্যাঁ, যার যার ফলে এই ড্যান্স করার মাধ্যমে সবগুলো ক্রোমোজোম স্পিন্ডল অ্যাপারেটাসের ইকুয়েটোরিয়াল জোনে আসার চেষ্টা করবে। তাহলে এই ক্রোমোজোমের এই ড্যান্সটাকে আমরা বলবো ক্রোমোজোমাল ড্যান্স। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা বলতেছি যে ক্রোমোজোমের যে আর্মগুলো আছে সেই আর্মগুলো কি করবে, মুভ করবে। কোথায় যাওয়ার জন্য মুভ করবে, স্পিন্ডল অ্যাপারেটাসের কোথায় যাওয়ার জন্য মুভ করবে, আর ইয়ে উপরে হ্যাঁ, মানে মাঝখানে যাওয়ার জন্য, মাঝখানের অংশটার নাম কি বলেছিলাম, ইকুয়েটোরিয়াল জোন। ইকুয়েটোরিয়াল জোন স্যার। ইকুয়েটোরিয়াল জোন আর বাংলা হলো বিষুবীয় অঞ্চল। তাহলে এই বিষুবীয় অঞ্চলটা কার ছিল, এই বিষুবীয় অঞ্চলটা ছিল স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল জোন। তাহলে এখানে ক্রোমোজোম গুলো কি করে, ক্রোমোজোম গুলো যেখানেই থাক, ক্রোমোজোম গুলো তাদের যে আর্মগুলো আছে বা বাহুগুলো আছে সেই বাহুগুলোর ড্যান্স ঘটায়, যার ফলে ক্রোমোজোম গুলো উপরে নিচে মুভ করতে পারে। হ্যাঁ, এবং এই ক্রোমোজোমের যে আর্মগুলো নড়াচড়া করতেছে, এই নড়াচড়া করাটাকে ড্যান্সের সাথে তুলনা করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এই পর্যায়ে ক্রোমোজোমাল ড্যান্স হয়ে থাকে। আমরা এখানে বলবো এই স্পেশাল ড্যান্সিং মুভমেন্ট অ্যাপিয়ার্ড ইন এভরি ক্রোমোজোম, না প্রত্যেকটা ক্রোমোজোমে ইকুয়েটোরিয়াল জোনে যেতে হবে, আর যাওয়ার জন্য তাকে এই মুভ বা ড্যান্স করতে হবে। রিঅ্যারেঞ্জিং themselves at the equator of the cell, this is called chromosomal dance। তাহলে আমরা বলতে পারি এটা অনেক সময় এমসিকিউ আসে যে ক্রোমোজোমাল ড্যান্স কোথায় ঘটতে পারে, তখন অ্যান্সার হবে ক্রোমেটাফেজ। ক্রোমেটাফেজ। আচ্ছা, এবার আমরা আসবো 3 নম্বর স্টেজ, মেটাফেজ। গ্রিক মেটা মানে মিডল, আর ফেজ মানে স্টেজ, মানে মাঝখানে। আমরা 5টা যেহেতু ফেজ দেখলাম, 5টার মধ্যে মেটাফেজই হলো মাঝের ফেজ। তাহলে আমরা এখানে কি দেখবো, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স কমপ্লিটলি। তাহলে এখানে নিউক্লিয়ার মেমব্রেন একবারেই থাকবে না। আমরা যদি স্টেজটা দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন নাই। ফর্মেশন অফ দ্য স্পিন্ডল সিস্টেম ইজ কমপ্লিটেড। তাহলে এখানে স্পিন্ডল যে যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস এখানে কমপ্লিটলি ফর্মড হবে। স্পিন্ডল অ্যাপারেটাস এটা দেখতে কার মতো, এটা হ্যাঁ, এটা দেখতে অনেকটা চার কোণার মতো হবে, এরকম চার কোণা, ঠিক আছে, স্যার চার কোণার মতো। রেক্টেঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, না আমরা স্যার বলছি, রেক্টেঙ্গেলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেক্টেঙ্গেল, চার কোণা হবে, রেক্টেঙ্গেলের মতোই হবে অনেকটা, ঠিক আছে। তাহলে আচ্ছা যখনই রেক্টেঙ্গেলের মতো হবে তখন সেটাকে আমরা বলবো কমপ্লিটলি ফর্ম স্পিন্ডল অ্যাপারেটাস। ঠিক আছে। The middle elaborated part of spindle system is called equatorial zone। এটা তো আমি একটু আগে বললাম যে দুই প্রান্তকে বলা হয় পোল, স্পিন্ডল অ্যাপারেটাসের দুই প্রান্তকে বলা হবে পোল, আর মাঝখানে এক্সটেন্ডেড পার্টকে বলা হবে ইকুয়েটোরিয়াল জোন। Centromere of chromosomes are placed on the equatorial zone। আমরা এখানে দেখতেও পাচ্ছি যে ইচ ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার গুলো আছে, সেন্ট্রোমিয়ার গুলো সব একই লাইনে বিদ্যমান। কারণ কোন লাইন, এই লাইনটার নাম কি, ইকুয়েটোরিয়াল জোন। তাহলে ইকুয়েটোরিয়াল জোনে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অ্যারেঞ্জড আছে। এই অ্যারেঞ্জ থাকে আমরা বলবো মেটাকাইনেসিস। কি বলবো, মেটাকাইনেসিস। The arrangement of the chromosome at the equator is known as metakinesis. Okay, the arrangement of chromosome at the equator is known as metakinesis। তাহলে এটাও পরীক্ষায় আসে, মেটাকাইনেস। মেটাকাইনেসিস where occurred, তখন অ্যান্সার হবে মেটাফেজ। The chromosomes looks thickest and shortest due to highest coiling at this stage। তাহলে ক্রোমোজোম গুলো এই সময় সবচেয়ে মোটা এবং খাটো দেখায়। কারণ কি, কারণ এই সময় কয়েলিং, কয়েলিং মানে কি, কুণ্ডলী বা প্যাঁচ। ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে এত, হ্যালিক্স। হ্যাঁ, ক্রোমোজোম গুলো নিজের মধ্যে এত প্যাঁচ বা এত কুণ্ডলী ঘটায়, যার ফলে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা দেখায়। ঠিক আছে, ও কয়েলিং জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ফাইনালি দ্য সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম স্প্লিটস লঙ্গিটিউডানালি। তাহলে আমরা বলবো যে এই পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, তখন শেষের দিকে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, মানে যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি হবে, লম্বালম্বি
দ্বিখণ্ডিত হতে শুরু করবে। তাহলে এই ছিল হলো মেটাফেজ স্টেজ। মেটাফেজ স্টেজ আমরা এখানে কি দেখছি, তাহলে আমরা লেভেলিং গুলো দেখছি। এটাকে আমরা পোল, এটা তো আমরা জানি, নিচেরটাও পোল। আমরা মাঝখানেরটাকে বলেছিলাম স্পিন্ডল ফাইবার, ঠিক আছে। আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে ফাইবারে লেগে আছে সেটাকে বলবো আমরা ট্রাকশন ফাইবার, এটাও ঠিক আছে, ক্রোমোজোম। আর এটা হলো এপিথেলিয়াল সেল। তাহলে এবার আমরা আসবো 4 নম্বর স্টেজ, অ্যানাফেজ। গ্রিক অ্যানা মানে মোশন, মোশন বা গতি, আর ফেজ মানে স্টেজ। তাহলে কন্ট্রাকশন অফ দ্য ট্রাকশন ফাইবার স্টার্টস, contraction of the traction fiber start and the two chromatids of each chromosome become separated from each other and two daughter chromosomes are thus formed. তাহলে আমরা যখন অ্যানাফেজে যাব তখন কি হবে, বিকর্ষণ শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ একটু আগে আমরা দেখেছিলাম মেটাফেজে কমপ্লিট ক্রোমোজোম ছিল, কিন্তু অ্যানাফেজে কি হয়েছে, হ্যাঁ এই যে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাওয়ার কারণে যে প্রত্যেকটা ক্রোমাটিড ছিল, আমরা জানি একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে, দুইটা। সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে উপরের দিকে অর্ধেক ক্রোমাটিড গেছে আর নিচের দিকে অর্ধেক ক্রোমাটিড গেছে। অর্ধেক ক্রোমাটিডকে আমরা বলতে পারি যে ডটার ক্রোমোজোম, অর্ধেক ক্রোমাটিড, বা আমরা কি বলবো, ডটার ক্রোমোজোম। ডটার ক্রোমোজোম। তাহলে আমরা এটা আমরা বললাম। তাহলে এটা কেন হয়েছে, এটা একমাত্র হয়েছে কন্ট্রাকশনের কারণে। এখন এই দুটো দুটো যে ডটার ক্রোমোজোম আছে এদের মাঝে কন্ট্রাকশন বা বিকর্ষণ ঘটে, যার ফলে এরা অপোজিট পোলের দিকে মুভ করে। The two sets of daughter chromosome move toward the opposite pole. ঠিক আছে, তাহলে আমরা বললাম যে দুইটা ডটার সেল কন্ট্রাকশনের কারণে অপোজিট পোলের দিকে যায়। Centromere of each daughter chromosome takes advanced position towards the pole and the arms follow its lagging behind. এটা মানে কি বলছে, যে যখন এরা অপোজিট পোলের দিকে যাচ্ছে তখন সেন্ট্রোমিয়ার লিডিং স্টেজে আছে, সেন্ট্রোমিয়ার কিন্তু আগে আছে। হ্যাঁ, আর তাকে ফলো করছে কে, ক্রোমাটিড। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি ক্রোমাটিড বা আর্মস। তাহলে যখনই এরা অপোজিট পোলের দিকে যায় ডটার ক্রোমোজোম গুলো, তখন লিডিং এন্ডে থাকবে হলো সেন্ট্রোমিয়ার, আর তাকে ফলো করবে ক্রোমাটিড আর্মস। ওকে, এটাই বলা হচ্ছে, সেন্ট্রোমিয়ার আগে যাবে আগে, আর ক্রোমাটিড বাহুগুলো যাবে পরে। উপরের দিকেও একই অবস্থা, নিচের দিকেও একই অবস্থা। এখানেও সেন্ট্রোমিয়ার পোলের দিকে যখন যাচ্ছে তখন আগে যাচ্ছে, আর সেন্ট্রোমিয়ারকে ফলো করে ক্রোমাটিড বাহুগুলো পরে যাচ্ছে। The chromosome at this moving stage appear like V. তাহলে ক্রোমোজোম গুলো যখন এরকম পোলের দিকে মুভ করে তখন এরা বিভিন্ন আকৃতির মতো দেখায়। ইংরেজি যে বিভিন্ন আকৃতি আছে, বিভিন্ন আকৃতির মতো দেখাবে। যেমন আমরা ভি দেখবো, ভি ভি আকৃতি হলে যখন বলবো মেটাসেন্ট্রিক, এল আকৃতি হবে সাবমেটাসেন্ট্রিক, যে আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক, or I shape হলে টেলোসেন্ট্রিক, ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর নির্ভর করে এরা বিভিন্ন আকৃতি দেখাবে। আমরা এখানে যেমন দেখিয়েছি যে লেফট থেকে 2 নাম্বার, সেটা হলো অনেকটা ভি এর মতো। তাহলে এটা এই ক্রোমোজোমের নাম হবে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। আবার যদি আমরা তার থার্ড নাম্বারটা দেখি তাহলে সেটা কার মতো, এল এর মতো, সাবমেটাসেন্ট্রিক। আবার যদি ফার্স্ট ওয়ান দেখি সেটা অনেকটা জে এর মতো, এটা হবে অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ, এখানে শুধু টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এখানে আঁকানো হয় না, এখানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিকটা আঁকানো আছে। তাহলে আচ্ছা, এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে ক্রোমোজোম গুলো ভি এল জে আই এর মতো দেখায় কোন স্টেজে, তখন অ্যান্সার হবে অ্যানাফেজ। এবার আমরা আসবো 5 নম্বর স্টেজ, যার নাম হলো টেলোফেজ। তাহলে গ্রিক টেলো মানে হলো এন্ড, আর ফেজ মানে হলো স্টেজ। এন্ড মানে শেষ। তাহলে each set of daughter chromosome reaches the respective pole and movement is stopped. তাহলে প্রত্যেক ডটার ক্রোমোজোম কি হয়, যে তার নিজ নিজ প্রান্ত বা মেরুতে পৌঁছায় এবং তাদের নড়াচড়া বন্ধ করে। রিহাইড্রেশন
রিহাইড্রেশন না, এটা ডিহাইড্রেশন হবে, রি হয়ে আছে। ডিহাইড্রেশন অফ ক্রোমোজোম স্টার্ট এট দিস স্টেজ। তাহলে এখানে কি হবে, ডিহাইড্রেশন, ক্রোমোজোম ক্রোমোজোম বা নিউক্লিয়াসের ডিহাইড্রেশন আবার শুরু হয়ে যাবে। অ্যান্ড দ্য কয়েলিং অফ দ্য ক্রোমোজোম গ্রাজুয়ালি আনউইন্ডস, এবং ক্রোমোজোম গুলো যে কয়েলিং অবস্থায় ছিল সেই কয়েলিং অবস্থা থেকে ক্রোমোজোম গুলো মুক্ত হতে থাকবে। তাহলে আমরা কি করলাম যে, ও এটা ঠিকই ছিল, ডিহাইড্রেশন না, রিহাইড্রেশনই হবে, রিহাইড্রেশনই হবে। রিহাইড্রেশন মানে হলো যে পুনরায় পানি শোষণ করা শুরু করবে। তাহলে ক্রোমোজোম গুলো কি করবে, পুনরায় পানি শোষণ করা শুরু করবে, ঠিক আছে, মানে পানি গ্রহণ করবে। তাহলে টেলোফেজ স্টেজে কি হবে, ক্রোমোজোম গুলো বা নিউক্লিয়াস গুলো পুনরায় পানি শোষণ বা গ্রহণ করা শুরু করবে। আর পানি শোষণ বা গ্রহণ করার কারণেই ক্রোমোজোম ক্রোমোজোম গুলো যে কয়েলিং অবস্থায় ছিল সেই কয়েলিং অবস্থাগুলো আস্তে আস্তে খুলে যাবে। হ্যাঁ, এবার আসি, ইচ ক্রোমোজোম এট দিস স্টেজ অ্যাপিয়ার্স লাইক থিন অ্যান্ড ইলংগেটেড থ্রেড লাইক স্ট্রাকচার। তাহলে প্রত্যেক ক্রোমোজোম এই পর্যায়ে কি করবে, হ্যাঁ, এটা পাতলা পাতলা হয়ে যাবে, লম্বা হবে, সুতার মতো দেখাবে। এবং তখন এগুলোকে নাম বলবো আমরা কি, যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। ফাইনালি দ্য ক্রোমোজোম recoil around each other and form a net-like structure or nuclear reticulum, আমরা এটাকে ক্রোমাটিনও বলতে পারি। আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা এই ক্রোমোজোম গুলো আবার কি হয়েছে, পানি শোষণ করার ফলে এগুলো আবার লম্বা সুতার মতো দেখাচ্ছে। হ্যাঁ, এগুলোই মূলত আসলে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন, ঠিক আছে। তাহলে পুনরায় পানি শোষণ করার ফলে বা রিহাইড্রেশন হওয়ার ফলে, হ্যাঁ, ক্রোমোজোম গুলো কয়েলিংটা খুলে যায় এবং আনউইন্ড হয়ে যায়, এবং এগুলো দেখতে অনেকটা থিন এলংগেটেড থ্রেড লাইক স্ট্রাকচার সৃষ্টি করে। এগুলোকে আমরা বলছি নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বললাম যে ক্রোমোজোমের এখানে কি হলো, রিহাইড্রেশন বা পানি পুনরায় যোজন ঘটলো বা শোষণ ঘটলো, যার ফলে কিন্তু এরকম ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম আমরা দেখতে পাবো। আচ্ছা, at this stage nuclear membrane reappear around the each set of daughter chromosome। তাহলে এখানে কি হবে, আমরা এখানে লেভেলিংও দেখতে পাচ্ছি যে এই স্টেজে যে নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো আছে, নিউক্লিয়ার রেটিকুলামের চারপাশে কি তৈরি হবে, নিউক্লিয়ার রেটিকুলামের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় তৈরি হবে। The structure of the spindle system gradually disappears। তাহলে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়ার মেমব্রেন যখন তৈরি হয়ে গেল, তখন এই স্পিন্ডল যে অ্যাপারেটাস বা স্পিন্ডল যে ফাইবার গুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ইন ইচ ডটার নিউক্লিয়াস জেনারেলি এ নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার্স। আমরা প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতরে কি দেখব, যে পুনরায় নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে। Thus, two daughter nuclei are formed at two poles within a cell at the end of karyokinesis। তাহলে যখন ক্যারিওকাইনেসিস শেষের দিকে হয়ে যায়, তখন আমরা দেখব যে দুইটা ডটার নিউক্লি, হ্যাঁ, তৈরি হয়ে গেছে, দুইটা প্রান্তে, দুই পোলে, উপরের পোলে একটা নিউক্লিয়াস, নিচের পোলে একটা ডটার নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তাহলে এই ছিল টেলোফেজ। তাহলে টেলোফেজেরটা আমরা আবার প্রথম থেকে বলি, টেলোফেজের ক্ষেত্রে আমরা প্রথম থেকে কি বললাম, যে এখানে আমরা বললাম যে প্রত্যেকটা ডটার ক্রোমোজোম কি হবে, যে তার নিজ নিজ পোলে চলে যাবে এবং তাদের মুভমেন্ট থামিয়ে দিবে। তারপর কি হবে, ক্রোমোজোমের রিহাইড্রেশন হবে। আর রিহাইড্রেশন হওয়ার ফলে কি হবে, ক্রোমোজোম গুলো কয়েলিং খুলে যাবে এবং গ্র্যাজুয়ালি আনউইন্ড হয়ে যাবে, যেটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, কয়েল গুলো খুলে আলাদা হয়ে যাবে। আর এই ক্রোমোজোম গুলো তখন কার মতো হবে, থ্রেড লাইক থিন এলংগেটেড হবে, সুতার মতো দেখাবে। এবং এগুলোকে তখন আমরা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন। তারপর আমরা দেখব যে যে দুইটা পোলে যে নিউক্লিয়ার রেটিকুলাম গুলো আছে তাদের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটবে, পুনরায় আবির্ভাব করবে। আর এই সময় কি হবে, স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল ফাইবার গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকটা নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার হবে। তাহলে এই ছিল টেলোফেজ। তাহলে টেলোফেজ স্টেজ বুঝেছো? হ্যাঁ স্যার।
তাহলে এই ছিল 5টা স্টেজ। এই 5টা স্টেজ শেষ হলে ক্যারিওকাইনেসিস শেষ হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে নিউক্লিয়াসের বিভাজন কোথায় ঘটলো, কোন স্টেজে নিউক্লিয়াসের বিভাজন ঘটলো। নিউক্লিয়াস 1টা থেকে 2টা হলো কোন স্টেজে? স্যার টেলোফেজে। টেলোফেজ। আর ক্রোমোজোম বিভাজন হলো কোন স্টেজে? ক্রোমোজোম বিভাজন কোন স্টেজে ঘটলো? অ্যানাফেজ। অ্যানাফেজ। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে যে টেলোফেজে কি হয়, নিউক্লিয়াসের দুইটা, একটা নিউক্লিয়াস দুইটা হয়ে যায়, বা ক্রোমোজোমের বিভাজন ঘটে কোন কোথায়? অ্যানাফেজ। তাহলে ক্যারিওকাইনেসিস শেষ, এবার আমরা যাব সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এটা আমরা লেভেলিংটা একটু দেখিনি। এটা হলো ডটার নিউক্লিয়াস, মাঝের এই ডেন্স যে স্ফেরিক্যাল পার্ট সেটাকে বলবো নিউক্লিওলাস। হ্যাঁ, এটা হলো ডটার সেল, আর এটা হলো সেল ওয়াল। আচ্ছা, এখন এটা কিভাবে তৈরি হয়? ইন প্ল্যান্ট সেল, সাইটোকাইনেসিস কাকে বলি সেটা আমরা বলি। সাইটোকাইনেসিস ইজ দ্য ডিভিশন অফ সেল সাইটোপ্লাজম ইনটু সেপারেট। হ্যাঁ, তাহলে এই যে মাদার সেলটা আছে, সে মাদার সেলের সাইটোপ্লাজম যদি ডিভাইড হয়ে যায় তখন তাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হলেই হ্যাঁ দুইটা আলাদা কোষ তৈরি হবে। ইন প্ল্যান্ট সেল, cytokinesis accomplished by the formation of cell plate at the equator of the dividing cell. তাহলে দুইটা যখনই সেল প্লেট তৈরি হবে, হ্যাঁ, তখন দুইটা নিউক্লিয়াসের মাঝখানে যখন সেল প্লেট তৈরি হবে, হ্যাঁ, তখন সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। দ্য সেল প্লেট ইজ ফর্ম, দ্য সেল প্লেটটা আসলে কোথায় তৈরি হবে? সেল প্লেটটা এই যে আমরা মাঝখানে একটা দেখতে পাচ্ছি, একটা মাঝখানে একটা অংশ, এটা আসলে সেল ওয়াল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মাঝখানের এই অংশই এই সেল হ্যাঁ প্লেট স্যার। তৈরি হবে। The cell plate is formed from deposition of small fragment, the phagmoplast of endoplasmic reticulum and small vesicular granules. তাহলে এই সেল প্লেটটা কে তৈরি করবে? সেল প্লেটটা তৈরি করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু উপাদান আসবে, সেই উপাদানগুলোকে বলবো ফ্র্যাগমোপ্লাস্ট, এবং স্মল ভেসিকুলার গ্র্যানিউল আসবে, এবং ছোট ক্ষুদ্রাকার দানাগুলো আসবে। তাহলে এই ছোট ক্ষুদ্রাকার দানা এবং ফ্র্যাগমোপ্লাস্ট এরাই মূলত মাঝখানে জমা হয় এবং জমা হয়ে সেল প্লেট তৈরি করে। লাইসোজোম লাইক ফ্র্যাগমোজোম deposited at the equator to form plasma lemma or cell membrane. তাহলে লাইসোজোমের মতো ফ্র্যাগমোজোম ডিপোজিট হবে মাঝখানে এবং সেল মেমব্রেন তৈরি করবে। এবার কি হবে? হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো হলো কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে হেমিসেলুলোজ, পেকটিন আর ডিপোজিটেড টু থিকেনিং দ্য সেল প্লেট। তাহলে সেল প্লেটের উভয় দিকে হেমিসেলুলোজ, পেকটিন এগুলো ডিপোজিট হয়, হ্যাঁ, যার ফলে সেটা আরো থিক হয়। ফাইনালি ইজ জয়েন্ট টু দ্য সেল ওয়াল অফ মাদার সেল। তাহলে এই ডিপোজিটেড সাবস্টেন্স গুলো আস্তে আস্তে প্রসারিত হতে থাকে সেল ওয়ালের দিকে, হ্যাঁ, মাদার সেল ওয়ালের দিকে, মানে এই দিকে প্রসারিত হতে থাকে, এই মাদার সেল ওয়ালের দিকে, এদিকে প্রসারিত হতে থাকে। হ্যাঁ, finally it joined to the cell wall of mother cell, divides the cytoplasm resulting to daughter cell. তাহলে যখনই মাদার যে সেল ওয়াল সেখানে যখন এরা অ্যাটাচড হয় তখনই মূলত সেল ওয়াল গুলো কমপ্লিট হয়, মাঝখানে এরকম একবার পূর্ণাঙ্গভাবে সেল ওয়াল তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে যখন এই সেল ওয়াল তৈরি হয়ে যাবে তখন টু ডটার সেল আর ফর্ম, তখন উপরে একটা ডটার সেল পাবো এবং নিচে একটা ডটার সেল পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই সাইটোকাইনেসিস অংশটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যদি কোনো কারণে সাইটোকাইনেসিস না ঘটে তখন আমরা কি বলবো? ইন সাম কেস ক্যারিওকাইনেসিস ডু নট ফলো দ্য সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হওয়ার পর যখন সাইটোকাইনেসিস হয় না, রেজাল্টিং মাল্টি নিউক্লিয়েটেড সেলস। তাহলে আমরা যেমন এই টেলোফেজের ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, এই যেখানে আমরা সেল প্লেট দেখাইছি, তাহলে এখানে যদি সেল প্লেট আমি না দেখাতাম, এখানে যদি সেল প্লেট না দেখাতাম এবং যদি সাইটোকাইনেসিস না ঘটতো, তখন এই কোষের মধ্যে কয়টা নিউক্লিয়াস পেতাম?
দুইটা। দুইটা পেতাম। যেহেতু সাইটোকাইনেসিস হয় নাই, তখন 2 নিউক্লিয়াস পাওয়া যাবে একটা সেলে। ওটাই বলতেছে যে রেজাল্টিং মাল্টি নিউক্লিয়েটেড সেল। তাহলে সাইটোকাইনেসিস না ঘটলে একটা কোষ একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যাবে। This type of nuclear division is called as free nuclear division. তাহলে এই ধরনের ডিভিশনটাকে তখন আমরা বলবো ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়ার ডিভিশন, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ঠিক আছে? তাহলে যে সমস্ত কোষে শুধু ক্যারিওকাইনেসিস ঘটে আর সাইটোকাইনেসিস ঘটে না, সেই ডিভিশনটাকে আমরা কি বলবো? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ওকে? ওকে স্যার। আচ্ছা, গ্রিন কোকোনাট ওয়াটার। তাহলে আমরা যে গ্রিন কোকোনাট ওয়াটার, মানে আমরা যে ডাব খাই, বাংলায় ডাব বলি, হ্যাঁ, সেখানে কি হয় যে এই যে ওয়াটারটা আমরা খাই সেটা আসলে লিকুইড এন্ডোস্পার্ম। সেটা আসলে কি? লিকুইড এন্ডোস্পার্ম। হ্যাঁ, এন্ডোস্পার্ম হয়তো এখন বুঝতে পারবো না। এন্ডোস্পার্ম যখন আমরা প্ল্যান্ট রিপ্রোডাকশন পড়াবো তখন এন্ডোস্পার্মটা বুঝতে পারবা। রেজাল্টিং ফ্রম দ্য ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। তাহলে আসলে গ্রিন কোকোনাট ওয়াটার মানে ডাবের যে পানিটা আমরা খাই সেটা আসলে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। সেগুলো আসলে ওখানে যে কোষগুলো থাকবে, সে পানির মধ্যে যে কোষগুলো থাকবে, সেই কোষগুলোতে একাধিক নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, যেগুলো আমরা খেয়ে ফেলি। Sinocytic cell of some algae and multinucleated cells of animal muscle are called syncytium. আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখবো, প্ল্যান্টের ক্ষেত্রে যেমন কিছু অ্যালগির ক্ষেত্রে, অ্যালগি মানে শৈবাল, এই অ্যালগির ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু সিনোসাইটিক সেল দেখা যায়। যেমন আমি দু একটা অ্যালগির নাম জানি, যেমন ভাউচেরিয়া, বট্রিডিয়াম, এগুলো হলো অ্যালগির নাম। সেই অ্যালগির কোষগুলোতে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? তাহলে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা ওকে কি স্যার। বলবো? সিনোসাইটিক। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? সিনোসাইটিক। এই জন্য আমি সিনোসাইটিকটা বোল্ড দিয়ে দেখাইছি, কারণ এটাও পরীক্ষায় আসে যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট মাল্টি নিউক্লিয়েটেড প্ল্যান্ট সেল ইজ নোন অ্যাজ সিনোসাইটিক। ওকে? ওকে স্যার। আবার আমরা আরেকটা বলছি মাল্টি নিউক্লিয়েটেড সেলস অফ এনিম্যাল মাসেল, মানে মানুষের যে মাসেল বা পেশি, সেই পেশি কোষে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে আমরা বলবো সিনকাইটিয়াম। ঠিক আছে? মাল্টি নিউক্লিয়েট সেলস অফ এনিম্যাল মাসেল। সিনকাইটিয়াম। হ্যাঁ, তাহলে মানুষ, এনিম্যাল বা প্রাণী, মানুষ যেমন প্রাণী বা অন্যান্য প্রাণী, তাহলে প্রাণীদের যে পেশি কোষ আছে সেই পেশি কোষেও একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, তখন তাকে আমরা বলবো সিনকাইটিয়াম। তাহলে এগুলো আসলে কার কারণে হয়েছে? এই সমস্ত কোষগুলোতে কি ঘটে না? এই সমস্ত কোষগুলোতে সাইটোকাইনেসিস ঘটে না, যার কারণে উদ্ভিদের ক্ষেত্রে হয় সিনোসাইটিস আর প্রাণীর পেশি কোষের ক্ষেত্রে হয় সিনকাইটিয়াম। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আজকে মাইটোসিস শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে তাহলে মাইটোসিস শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। স্যার সাইটোকাইনেসিস স্যার মানে সিনোসাইটিক আর ইয়ে সিন সিন সিনকাইটিকাম, হ্যাঁ, সিনকাইটেম এগুলো তো ইয়ে হয় না, অকার হয় না, না? না, যদি মানে তাই না কোনো, স্যার? না, কোনো সেলে মনে করো ক্যারিওকাইনেসিস হয়ে বসে আছে, কোনো সেল শুধু কি হুম করেছে? ক্যারিওকাইনেসিস করেছে, কিন্তু সেই কোষটা হুম সাইটোকাইনেসিস করে নাই। ঠিক আছে? সেই কোষটা কোষে আছে, কিন্তু হুম। সেই কোষটা ওই একটা কোষে আছে, কিন্তু একটা কোষ থাকা সত্ত্বেও কি হয়েছে? ক্যারিওকাইনেসিস হয়েছে। তাহলে একটা কোষের একটা নিউক্লিয়াস ছিল, আর ক্যারিওকাইনেসিসের ফলে কয়টা নিউক্লিয়াস হবে? দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে। বুঝতে পেরেছো? সে তো দুইটা বুঝতে কোষ, পারছি স্যার। সে তো দুইটা কোষে পরিণত হয় নাই। সে একটা কোষ একটা কোষই আছে, কিন্তু ক্যারিওকাইনেসিস হওয়ার কারণে তার মধ্যে নিউক্লিয়াস হয়ে গেছে কয়টা? দুইটা। দুইটা। তাহলে সে কিন্তু একটা কোষে আছে। আর সাইটোকাইনেসিস হলে কি হতো? সাইটোকাইনেসিস হলে সেই কোষটার একটা থাকতো না, সে কোষটা কয়টা হতো? দুইটা হয়ে যেত। এবং নিউক্লিয়াসও দুইটা তখন, হইলো। নিউক্লিয়াসও কিন্তু দুইটা আলাদা কোষে চলে যেত। আর যেটা মানে সিনোসাইট। সাইটোকাইনেসিস হলে স্যার, হ্যাঁ, বলো। হ্যালো হ্যাঁ, স্যার, বলো। সাইটোকাইনেসিস যদি হয় তাহলে স্যার ডিভাইড হয়ে যাবে, তাই না সেলগুলা? ডিভাইডেড ইনটু টু সেল হয়ে যাবে। ও, আর যদি না আর যদি হয়, না হয় তাহলে মাল্টি নিউক্লিয়াস হবে মাল্টি, কিন্তু সেল থাকবে কয়টা? সেল দুইটা থাকবে। একটা থাকবে। ও, সেল একটা না? সেল একটা থাকবে।
যদি সাইটোকাইনেসিস নট অকার্ড ইন এ সেল, দেন কি হবে যে সেল অনলি ওয়ান থাকবে কিন্তু নিউক্লিয়াস মাল্টি হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পারছি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আহ, কালকে কালকে তাহলে কয়টায় বা কালকে একটু পরে নি, পরপর 2 দিন সকালে হয়ে গেল, কালকে 12টার সময় ইনশাল্লাহ ক্লাস করবো, ঠিক আছে? 12টায় না? হ্যাঁ হ্যাঁ 12টায়। আচ্ছা স্যার। স্যার এখন স্যার এইগুলা কি হবে স্যার, এই এতগুলা আছে চ্যাপ্টার, হ্যাঁ বলো। মানে 3টা চ্যাপ্টারে এখন কি করবো স্যার এখন? ও নাই, এমসিকিউর ব্যাপারটা, বায়োলজি এমসিকিউ তো একটু হার্ড আছে স্যার। হ্যাঁ হ্যাঁ না এগুলো পড়তে থাকো, আর আমি তো বললাম যে একদিন দেখি ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, অসুবিধা নাই যে কি টাইপের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তুমি জাস্ট এখন খালি এগুলো থ্রোলি পড়ো। হ্যাঁ থ্রোলি পড়তে থাকো, আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ আছে। যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো থ্রোলি পড়তে থাকো এবং সাইড গুলো খুব ভালো করে পড়তে থাকো, স্লাইডের কোনো কিছু বাদ দিবা না, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এগুলো ঠিক পড়তে আছে থাকো, স্যার। ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা, চিন্তার কোনো কারণ নাই। তো ওকে স্যার, ঠিক আছে, সালাম খুদা আলাইকুম স্যার। হাফেজ। হ্যাঁ।